আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। কর্নেল রেজাউল করিমের কোঅপারেটিভ সিস্টেম মেজর জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল সহ সকলের সমর্থন জানায়। সেনাবাহিনী নীতিমালাতে ঐক্যবদ্ধ কাজকে সম্মান করে। তারা বৈঠক শেষ করেন। করিডোরের সামনে দাঁড়িয়ে স্থির লোচনে দূরে দৃশ্য নিজের মনোযোগ ধরে রেখেছে মাহাদীপ। প্যান্টের পকেটে তার দুহাত নিবদ্ধ, মুখরেখা বেশ শান্ত, ঠোঁটের কোণে ফুটে উঠেছে তেসরা হাসি। তার নিজস্ব মস্তিষ্কে চলা পরিকল্পনাকে স্বাগত জানায়। পকেটে থাকা ফোনটা হঠাৎই ক্ষীণ আওয়াজ তোলে। মাহাদীপ স্বাভাবিক ভঙ্গিতে ফোনটা বের করতেই স্ক্রিনে ভেসে ওঠে, হাই জেন্টলম্যান, আই অ্যাপ্রিসিয়েট ইউর কনফিডেন্স। যে কঠিন সমীকরণে তুমি নিজেকে জড়িয়ে নিচ্ছ সেটাতে আমার পূর্ণ সমর্থন থাকবে। গো এহেড। মাহাদীপ শুক্রিয়া জ্ঞাপনের জন্য পাল্টা প্রত্যুত্তর দিতে গিয়ে আবার মুছে ফেলে। ফোনে আলগোছে পকেটে পুরো প্রস্থান নেই গন্তব্যে। রাত 1টার কাছাকাছি বাজছে। কাল সকাল 7টা পর্যন্ত অন ডিউটি। হরিণছড়া গলফ স্টেডিয়াম। শ্রীমঙ্গল সুপ্রভাতের শুভক্ষণ। মেঘমুক্ত আকাশে সবুজ গলিচা বিছানো ঘাসের উপরে প্রজাপতির মতো উঠছে তার চার কামিনী। শান্ত স্নিগ্ধ এই পরিবেশে জীবনের সকল ঝঞ্ঝাট ত্যাগ করে নিজেদের করেছে বিলীন। পাখির কলরবে আকর্ষিত হয়ে তাদের তালে তাল মেলায়। এই মুহূর্তের জন্য হয়ে ওঠে ছন্নছাড়া কিশোরী। কি দারুণ স্বচ্ছ অনুভূতি। স্টেডিয়ামের পাশে রাবার বাগানটাই ফটোশ্যুটে ব্যস্ত ব্যস্ত উৎস নিনাদ কল্প। মুঠোফোনে ক্যামেরায় নিজেদের পাশাপাশি জীবনের এই বিশেষ মুহূর্তগুলোকে করছে স্মৃতির কোটায় বন্দি। সূর্য তার পূর্ণতার রোশনি ঢালে। হ্যাপটা গ্রুপ হুড়োহুড়ি করে বেয়ে ওঠে ছোট ছোট পাহাড়ি টিলায়। শুভ্র মেঘা মোল্লার আর মৃদু বাতাসে দুহাত মুখি ধরে একই সঙ্গে ডাক ছাড়ে অদূরে। পাহাড়ের গায়ে সম্মিলিত ডাকগুলো পৌঁছাতেই পুনরায় প্রতিধ্বনি হয়ে ফিরে আসে নিজেদের কাছে। আর তাতেই বাঁধন বিলাসী রঙিন শিখায় ভাসে প্রত্যেককে। বেলা তার আয়ু কমায়। সূর্যের অবস্থান এখন দক্ষিণ পূর্ব আকাশে। চা বাগানে ঘুরোঘুরি শেষে গন্তব্যের উদ্দেশ্যে পা বাড়ে হ্যাপটা গ্রুপের সদস্যরা। চেয়ারে তাদের স্পষ্ট ক্লান্ততা জমাট বেঁধেছে, কিন্তু ভিতরে এখনো বইছে অদম্য প্রফুল্লতা। আরে হাফসা গ্রুপ এখানেও তোরা? পিছন হতে একদল ছেলেদের বিকৃত ভাষ্য উচ্চারণে পদজন থামে খেয়ারা। নজর ঘুরিয়ে তাদের মুখভঙ্গি পরিবর্তন হয়ে যায়। এত সুন্দর পরিবেশে কিছু কীটদের দেখে প্রত্যেকের কপালে ভাঁজ পড়ে। খাদ্যনালীর অজাতটা এখানে কি করছে? সাদমান তুর্য, সাবেক খাদ্যমন্ত্রীর একমাত্র অখাদ্য পুত্র। ভার্সিটিতে কেয়াদের ব্যাচমেট, কম প্রতিদ্বন্দ্বী হিসেবে অধিক পরিচিত। একদল সাঙ্গপাঙ্গ নিয়ে সর্বত্রে বিচরণ তার। ক্ষমতার দাপটে নিজেকে মহানায়ক হিসেবে বিবেচ্য করতে ভুলে না, অথচ দেখতে বখাটেদের শীর্ষ নেতা। আরে ডাঙ্কি নাকি? তুইও কি এদের সাথে এসেছিস? নিনাদকে কটাক্ষ করতে করতে এগিয়ে আসে তুর্যসহ তার সাঙ্গপাঙ্গরা। সকলের মুখে তাচ্ছিলের হাসি। উৎস জল শক্ত করে এগিয়ে গিয়ে জবাব দেয়, সমস্যা কি তোর তুর্য? সমস্যা কোথায়? এই তোরা সমস্যা দেখতে পারছিস কি? তুর্যের ব্যঙ্গতার সাঙ্গপাঙ্গরা অট্ট হাসিতে ফেটে পড়ে। উৎস চল, এইসব আবর্জনাদের পা মারাতেও আমাদের ঘৃণা করে। মুখ আরে এমপি কর না, এত ঘৃণা করলে হবে? তোমার বাবা তো আমাদের পাতেই খায়। আমার বাবার পেছনে অনাহারে কুত্তার মতন ঘুরে। সামলে কথা বলবি, নর্দমার কীট। আমার বাবা জনগণের ভোটে নির্বাচিত এমপি। তোদের মতো দালাল শ্রেণীদের হাতে পায়ে ধরতে হয় না। গল্প শৈলী রাফা এসে খেয়াকে হাত টেনে সরিয়ে নিয়ে যায়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে শীতল করতেই নিনাদ এগিয়ে আসে, বলে, তুর্য, তোরা ঘুরতে এসেছিস, তোদের মতো ঘোর। দয়া করে আমাদের পেছনে লাগতে আসিস না। তুর্যের ফুটান্ত মেজাজ আরো এক ধাপ গরম হয়ে যায়। নিনাদকে ধাক্কা মেরে ফেলে দিয়ে বলে, এই ফকির বাচ্চা, ওদের হয়ে চামচাগিরি করে আমাকে জ্ঞান দিতে আসিস? শালা, এই তুর্যকে শাসায়। তুর্যের সাঙ্গ জনি এগিয়ে এসে বলে, আরে দোস্ত, এই ফকিনের পোলা তো ওদের দয়া চলে, ওর তো মুরাদ নাই। ওদের তেলাইতে পারলে ভাড়া কম লাগবে। পুরো ভার্সিটি ওরে স্যাসরা নন্দু কি এমনি বলে?
কতকগুলো বিকৃতি হাসি আর তীর ফলানো কথা নিনাদের বুকে এসে ঘা লাগায়। জনের শেষ কথাটা অন্তরে ভিতে যায় সরাসরি। নিজের অক্ষমতা আর দারিদ্রতা যে পুরো ভার্সিটির কাছে হাসি খোরাক তা সে জানত না। এই 4 বছরে এই 6 জন তাকে ঘুণাক্ষরেও বুঝতে দেয়নি। তাই তো নিনা যখন গ্রুপের বাইরে কারোর সাথে মিশতে যাইতে খেয়াকল্প তিশা কেউ কেউ এসে সরিয়ে নিত কৌশলে। আর রাফা, এই মেয়েটা কেমন তার সাথে ছায়ার মতো লেগে থাকতো। নিনাদের রাফার অভিব্যক্তি বুঝেও বোঝে না, চোখের ভাষা পড়ো না পড়া হিসেবে রেখে দেয়। যেটা কখনো হয় না সেটা পা দেওয়া নিছকই বোকামি। তবে আজ খুব অসহায় লাগছে নিনাদের। নিজেদের আগলে রাখা তথাকথিত সমাজের মানুষদের ট্যাগ দেওয়া মধ্যবিত্ত বন্ধুর অসহায়ত্ব কেউই মেনে নিতে পারে না। রাফার দু চোখ বেয়ে অশ্রু ঝরে। এই ছেলেটাকে সে একপাক্ষিক ভালোবাসে, যেটা সে কখনো প্রকাশ করেনি কারোর সামনে। কেউ জানে না সকলের অগোচরে নিজের মধ্যে সুপ্ত ভালোবাসাটাকে লালন করে আসছে। এক কথা দু কথা কাটাকাটিতে হঠাৎই লেগে যায় দ্বন্দ্ব, যে দ্বন্দ্ব ক্রমেই হয়ে ওঠে ভয়ঙ্কর। কল্প নিনাদ উৎস খেয়াদের দূরে সরিয়ে নিজেরা প্রতিহত করতে থাকে। তুর্যদের দলের ভারত্ব বেশি, বিদায় উৎসদের মোকাবিলা করা সম্ভব নয়। আর সবচেয়ে বড় কথা, 4টা মেয়ের নিরাপত্তা। উৎস কল্পনা মীমাংসার পথে হাঁটলেও তুর্য হাঁটে বিপরীত পথে। পূর্বের অপমানের প্রতিশোধের উত্তম সময় মনে করে গায়ে হাত তোলে উৎস পাল্টা গায়ে হাত তুলো পরিবেশ হয়ে ওঠে ক্ষিপ্ত। কে উপায়ন্তর না পেয়ে বাবার দাও এখানকার থানায় কল করে। পুলিশদের সংক্ষিপ্ত ঘটনা আর লোকেশন জানিয়ে সে আর রাফা এগিয়ে যায় থামাতে। ইতিমধ্যে আশেপাশের আঞ্চলিক লোকেদের ভিড়ে ভাট্টা জমে গিয়েছে। পরিস্থিতি একদম বেগতিক। উৎসের কপালে বাঁশ দ্বারা আঘাতের ফলে রক্ত ঝরছে। কল্পনিনাদের অবস্থাও আশঙ্কাজনক। কে আশ্চর্য হয়, আশেপাশের কেউই তাদের সাহায্যের জন্য এগিয়ে আসছে না, বরং চলমান এই দ্বন্দ্ব দেখতে তারা যেন ভীষণ মজা পাচ্ছে। কিছু সময় পেরোতেই পুলিশ ঘটনাস্থলে আসে। খেয়া তুর্যের বিরুদ্ধে অভিযোগ আনার আগে তুর্য তার বাবার পরিচয়ে দাপট ফলায়, যার ফলে পুলিশ সর্বপ্রথম পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। খানিকের প্রচেষ্টায় সক্ষম হয় দুপক্ষকে শান্ত করতে। ফ্রেশ হয়ে মাত্র নাস্তার টেবিলে বসেছে মাহাদীপ, সঙ্গে ক্যাপ্টেন সাজিদ। নাস্তায় আইটেম হিসেবে আছে টক দই দ্বারা ফ্রুট সালাদ আর লেমন জুস। মাহাদীপ খাওয়া শুরু করলো, ক্যাপ্টেন সাজিদ শুরু করতে পারে না। তার আগে ফোনের ভাইব্রেট আঘাত হানে। ফোনটা রিসিভ করতে, জি স্যার, এখনই যাচ্ছি স্যার বলে উঠে দেয়। মাহাদীপ 1 স্পুন ফ্রুট সালাদ মুখে দিয়ে সাজিদের কথা শেষ হওয়ার সাথে সাথেই গম্ভীর স্বরে বলে, কোথায়? হরিণছড়া স্যার, আপনি যাবেন? খাওয়া শেষ করি। অবস্থা কেমন? অবস্থা এখন স্বাভাবিক। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে, কিন্তু আমাদের ঘটনাস্থলে যাওয়াটা দরকার। স্যার বললেন পরিস্থিতিটা অবজার্ভ করে আসতে। সাবেক খাদ্যমন্ত্রীর ছেলে জড়িত। একটা মাঝারি আকারের খেজুরের কত গ্রাম ক্যালোরি থাকে? সাজিদ কিছুটা অবাক হয়, কোন কথার সাথে কোন কথা বলছে স্যার। এই সময় খেজুরের ক্যালোরি মেপে কি হবে? সে শান্ত কণ্ঠে জবাব দেয়, স্যার, সেটা তো খেজুরের আকারের উপর নির্ভর করছে। আমি আকার উল্লেখ করেছি। উত্তেজিত মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করো। স্যার, আরেকবার প্রশ্নটা। মাহাদীপ তার তীক্ষ্ণ চোখ সাজিদের দিকে স্থাপন করতে সাজিদ মস্তিষ্ক খাটিয়ে নমনীয় স্বরে বলে, সরি স্যার, 20 থেকে 25 ক্যালোরি। গুড। স্যার, যাবেন? জুসটা খাওয়া উচিত ছিল। স্যার প্লিজ। মাহাদীপ উঠে দাঁড়াতে সাজিদ বলে, স্যার, এই পোশাকেই? অফ ডিউটিতে রয়েছি, পরিস্থিতি পর্যবেক্ষণ করে আসবো শুধু। এটা তো পুলিশি মামলা, আমাদের কাজ নয়। পরিস্থিতি খারাপ হলে সেটা বিবেচনার বিষয়। টি শার্ট আর ট্রাউজার? 40 সেকেন্ড সময় দিলাম, লুঙ্গি পরে এসো। বাবা, দয়া করে তুমি শান্ত হও। আমরা সবাই ঠিক আছি, পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে এখন। তোমার গায়ে কি হাত তুলেছে? না, অসভ্যটা এত বড় সাহস করে উঠতে পারেনি। তবে উৎস কল্পদেরকে মেরেছে ওর সাঙ্গপাঙ্গরা মিলে। দুই সাহেব হাতের মুঠো শক্ত করে চেপে ধরে আছেন রাগে। চোখ তার রক্তলাল। লিভিং রুমে মাথার উপরে ঘুরতে থাকা দুপাকার ফ্যানটাও তার দগ্ধ মূর্তি ঠান্ডা করতে ব্যর্থ। রাজনীতির মাঠে হরহামেশাই এই শক্ত রূপ উন্মোচন হয় ব্যক্তি বিশেষে।
এজন্যই আবার শত্রুর আনাগোনাও মাছির মতো ভন ভন করে চারিদিকে। চেনা পরিচিত এই মানুষদের কুকর্ম তার মস্তিষ্কে করে তুলেছে আরও বিগলিত। আজ রাতে ট্রেনে ঢাকা ব্যাক করবে, আমি টিকিটের ব্যবস্থা করছি। ফোনে অপর পাশ থেকে গমগমে কণ্ঠে ভেসে আসা কয়েক শব্দের কথা দেখিয়া চোখ মুখ কুচকে ফেলে। যে ভয়টা পাচ্ছিল সেটাই হলো। এই জন্য বাবাকে জানাতে মন সায় দিচ্ছিল না তার। নিশ্চিত ছিল এমন পরিস্থিতির কথা শুনলে বাবা সোজা সিলেট টু ঢাকার টিকিট কনফার্ম করে দিবে। হলো তাই, কিন্তু না জানিয়েও উপায় কি? তুর্যের ক্ষমতা বেশি। সাবেক মন্ত্রীর ছেলের পরিচয় দিয়ে সব জায়গায় রণক্ষেত্র করলো, তার দোষ মওকুফ। দ্বিগুণ যেতে যে আবারও পিছু লাগবে না তারও কোনো নিশ্চয়তা নেই। নিরাপত্তার দিকটা ভেবেই জানাতে বাধ্য হয়েছে। শুকনো ঢোক গিলে ডান হাত গলায় নিচে দিয়ে খেয়া নরম কণ্ঠে বলে, আর একটা দিনই তো বাবা, কাল বিকেলের ট্রেন। আমি কোনো কথা শুনতে চাই না খেয়া। তুমি আজকে আসছো মানে আজকেই, কোনো অপশন খুঁজতে আসবে না। ওই ছেলে পশুর চেয়েও খারাপ, তোমাদেরকেও আবার হ্যাসেলে ফেলবে। জয় সাহেবের ধমকেশ্বরে কথাই খেয়া এবার চোখ বুঝে ফেলে। বাবা যে তার মেজাজ ফুটন্ত গরম পানিতে ডুবিয়েছে তা বেশ বুঝতে পারছে। হাজার বলো আর কোনো লাভ হবে না। এখন যাত্রাপথে যাত্রী হওয়া ছাড়া উপায় নেই। বাবা, ব্যাগপত্র গুছিয়ে ফেলো, আর ওদের প্রাথমিক ট্রিটমেন্টে যেন কোনো ঘাটতি না হয় সেদিকে লক্ষ্য রাখো। তোমার আবদার আমি রেখেছি, আশা করি আমার কথা তুমি এখন রাখবে। আর কোনো কথা? না। জয় সাহেবের ফোন কাটা মুহূর্তেই গুলনাহার বানু লিভিং রুমে প্রবেশ করেন। ছেলে উচ্চস্বরে কথার আওয়াজ তার কাছে অপরিচিত নয়। বুঝেছেন গন্ডগোল কিছু একটা হয়েছে। নামটা কানে আসতেই সুপারি ভাঙ্গার জাতা রেখেই চলে এসেছেন। রাজনৈতিক ঘরের গিন্নি সে। চলন বলনেই পরিস্থিতি আন্দাজ করতে পারেন। আমাকে দে তো ফোনটা। জয় সাহেব বিনা বাক্যতে মায়ের হাতে ফোন ধরিয়ে দেন। গুলনাহার বানু ফোন হাতে ধরে সোফায় গিয়ে বসেন। কপাল ভাঁজ করে কানে তুলতে উচ্চ কণ্ঠে বলেন, আমার মায়ের খাইছাস না মিনক? দাদিবু? কে আর দাদিবু? বান্দা সেইখানে যাও, ক্যাসালে পড়ো। গাছের সাথে বিড়িত করবার যাইয়া মারামারি লাগাইছো? এই স্যামরা আবার কেডায়? খেয়া ডান হাতে ফোনটা নিয়ে কানে ধরে, বাম হাত কপালে রেখে নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে বলে, সাবেক খাদ্যমন্ত্রীর ছেলে, আমাদের ভার্সিটিতেই পড়ে, বখাটে একটা। তোরা সারডা দিবার পারস নাই? মন্ত্রীর সাওয়াল হয়েছে দীক্ষা কি মারুন নিষেধ? তো গাইসা মারে আর তোরা বইয়া বইয়া মই খাস, ভাত খাস না? গায়ের জোর মুখের জোর খালি আমার সামনেই দেখাইবার পারো। এতক্ষণের ভিতর রূপটা মুহূর্তেই উবে যায় খেয়ার। গুলনাহার বানুর সাথে এমনিতে তার মতের বিরোধ সব সময়, তারপরে এই পরিস্থিতিতে তেতো কথা ঠিক হজম হয় না। এখন রয়েছে ও বেশ দূরে, লাঠির আঘাত কিংবা সরাসরি বুলেট ছোড়া হতে বেশ নিরাপদে। খেয়ার জল শক্ত করে জবাব দেয়, সবাই কি আর গুলনাহার বানু, যে যৌবনকালে কাঁটা বাঁশ তক্তা নিয়ে গুন্ডা চোর বাটপাড়ের সাথে মারামারি করতে যাবে? গুলনাহার বানু সোফার উপর পা তুলে বসেন, তীক্ষ্ণ মেজাজে বলেন, গুলনাহার বানু হওয়া সহজ কথা না। তগমতো পোলট্রি মুরগি না যে নরবার সরবার গেলে ঠাসটুস পইরা যাবো। বুটের গুটি সামলাইছে একই হাতে। সে তুমি সামলাতে পারোই, কিন্তু আমি মোটেও পোলট্রি মুরগি না। ওজন মাত্র 51 কেজি। আমি যেভাবে দৌড়ঝাঁপ লাফালাফি করি তাতে 100 গুলনাহার বানু হার মানতে বাধ্য। জয় সাহেব দীর্ঘশ্বাস ফেলে প্রস্থান নেই। শুরু হয়ে গেছে দাদি নাতনির খেজুরে ঝগড়া। কোন কথা হতে কোন কথাতে চলে যাবে তার কোনো ঠিক নেই। শেষে একজন পরাস্ত হয়ে সাক্ষী হিসেবে তাকে টেনে আনবে। দুজনের মধ্যে একজনের পক্ষ নেওয়াটা তার জন্য সবচেয়ে কঠিন সিদ্ধান্ত। যদিও সে উপরে উপরে মার পক্ষে সমর্থন জানায় আর ভিতরে ভিতরে মেয়েকে, কিন্তু লাভের লাভ কিছুই হয় না এতে। এই সেন্ডি বয়ান তুইয়া বালুই বালো চইলাই, মেলা গাছ দেখা হয়েছে। মাথা মুথা ফাড়ায় ফুটায় গাছের গণনের দরকার নেই। জানি আমি তোর দূর ধরলে একখানও পারবি না, এতে গাছের বদনাম হয়ে পড়ো। গাছের নাম কথাটা উচ্চারণ হতেই খেয়ার জ্বলন্ত কণ্ঠ ধপ করে নিভে যায়। এই হচ্ছে তার আরেক আতঙ্ক, যে তাকে এই ট্যুরে একটু পিছু ছাড়ছে না। একটা গাছের নামও সে সঠিকভাবে শেখেনি। যে বাহানে এসেছিল সিলেট ভ্রমণে, সে বাহানার এক অংশ পূরণ করতে পারেনি। এখন সব গাছকেই তার সেই আম গাছ আর আপেল গাছ মনে হচ্ছে। দাদিবু, তোমার জন্য কিছু আনতে হবে কি? পানি, সুপারি, জর্দা? এতক্ষণ ঝগড়া কইরা দাদিবু এখন কি আনু?
গাছের নাম শুনতেই তোমার তেজ চইল্লা গেছে। অকর মামি নোক পান সুপারি আমার ঢের আছে। অজপাড়া গাঁও থেকে আনুনের দরকার নেই। সুস্থ সময় তাই হইব। টাকা পয়সা আছে কাছে? ফোনে অপর পাশ হতে দাদিপুর গরম কণ্ঠ নরমে নামতেই খেয়া মিনমিনে কণ্ঠে জবাব দেয়, আছে। আইসা ফোন কাট। কান হতে ফোন নামিয়ে খেয়া ঠোঁট গোল করে নিঃশ্বাস ছাড়ে। অবশেষে ছোটখাটো ঝড়ের সমাপ্তি ঘটল। আজকে দিনটার সূচনা কত সুন্দরভাবে হয়েছিল। এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল এখানেই স্বর্গসুখ। প্রাকৃতিক সান্নিধ্যতা সব বিষাক্ততা দূর করে দিয়েছিল। অথচ মধ্যাহ্নটা আসলে কি বাজেভাবে ওই অসভ্যগুলোর আগমন সব কিছুকে নষ্ট করে দিয়েছে। আউটডোরে দাঁড়িয়ে ফোনে কথা শেষ করে ঘরের প্রবেশমুখে অগ্রসর হয় খেয়া। দরজার সামনে আসতেই তিনজনের জটলা বেঁধে দাঁড়িয়ে থাকা দেখে সামান্য কপাল কুঞ্চিত হয় তার। ঘাড়ে পড়ে থাকে চুলগুলো পিছনে ঠেলে এগিয়ে এসে বলে, পেশেন্টের ঘরের সামনে বিয়ের গেট ধরেছিস নাকি তোরা? শৈলী, তিশা, রাফা তিনজনে খেয়ার কণ্ঠ পেতেই একই সাথে পিছন ঘুরে তাকায়। তাদের তাকানোর ভাবমূর্তি দেখে খেয়া খানিকটা ভরকে যায়। এক সেকেন্ডের জন্য মনটা কুডেকে ওঠে। আবার খারাপ কিছু হয়েছে নাকি? কি হয়েছে? সে এসেছে। কে এসেছে? সে এসেছে। খেয়া শৈলীর উপর বিরক্ত হয়ে ওঠে। এমনিতেই মনটা তার আতঙ্কে সুর বাজাচ্ছে, তারপরে এমন এলোমেলো কথা ধন। দেখিস খেয়া শৈলী আর তিশাকে দুহাত দিয়ে হটিয়ে ঘরে পা দিতেই তার নিজের চোখও স্থির হয়ে যায়। চোখ দুটো গোল গোল করে তাকিয়ে থাকে সামনের দিকে। ঠিক এই মুহূর্তে এই জায়গায় উক্ত মানবকে সে মোটেও আশা করেনি। কিভাবে এলো? রাফা খেয়ার স্থির মূর্তি দেখে সে এগিয়ে আসে, কানে কাছে ফিস ফিস করে বলে, কি রে, তাকে দেখা মাত্রই এমন হা হয়ে গেলি? এই, তুই নাকি ওনাকে ধমকের উপরে রেখেছিলি? সামান্য মেজর সাহেবকে দেখে এই অবস্থা? খেয়া মৃদুভাবে মাথা ঝাঁকিয়ে নিজেকে ধাতস্থ করে নেয়। চোখের আকুতি স্বাভাবিক করে ধীর কণ্ঠে বলে, আমি তো যা, কথাটাই বের হচ্ছে না। ঢপটা কি একটু বেশি দিয়ে ফেলেছিলি না? আমি প্রথমেই বুঝেছিলাম সব বানানো কথা। দুটো পাশাপাশি বেডের একটা বেডে শুয়ে আছে উৎস। কপালে তার ব্যান্ডেজ করা, শরীরের জায়গায় জায়গায় ছিলে ছুলে আছে। ঠিক তার সামনে দাঁড়িয়ে আছে তিনজন পুরুষ, মেজর মাহাদীপ, ক্যাপ্টেন সাজিদ এবং রিসোর্ট মালিক ফৈজুল হাকিম। তাদের দৃষ্টি সামনে শুয়ে থাকা আহত উৎসের দিকে। অপর বেডে স্তম্ভিত হয়ে বসে আছে কল্প। মুখ তার থমথমে, হাতে মুখে রক্ত শুকিয়ে কালশিটে বর্ণ ধারণ করে আছে। সবাই উপস্থিত থাকলেও এই মুহূর্তে নিনাদের দেখা পাওয়া যায় না। মারামারির পর থেকে সে অদৃশ্য। অনাকাঙ্ক্ষিত ঘটনায় তুর্য জনিদের ব্যঙ্গ হয়তো মনে দাগ কেটেছে তার। নিজের ভিতরে দুঃখগুলোকে উগড়ে দিতে প্রকৃতির সংস্পর্শে গিয়েছে ভেবে কেউ আর তার খোঁজ করে না। থাকুক না কিছুটা সময় নিজের মতো করে। দুজনের থেকে প্রাথমিক জবানবন্দি নিয়েছে ক্যাপ্টেন সাজিদ। থানা হতে ঘুরে এসে সরাসরি তার রিসোর্টে এসেছে ভুক্তভোগীদের দেখতে। পুলিশ প্রাথমিক তদন্তের কোনো ব্যবস্থা নেয়নি। উপর পর্যায়ে হতে ফোন আসতেই তুর্যসহ সাঙ্গপাঙ্গরা খালাস পেয়েছে। মাহাদীপ বুকের সঙ্গে দুহাত ভাঁজ করে টান টান হয়ে দাঁড়িয়ে রয়েছে। মুখভঙ্গি তার বেশ স্বতঃস্ফূর্ত। তুর্যকে নিয়ে পুলিশের কোনো ব্যবস্থা না থাকলেও তার মস্তিষ্কে ইতিমধ্যেই ছক কষা শুরু করে দিয়েছে সাবেক মন্ত্রীর পুত্রকে নিয়ে। জবানবন্দিতে সে দারুণ একটা কুলু পেয়েছে, যেটা তার কাজকে বেশ সহজ করে দিবে সামনে। তবে কাজটা হবে জীবন মরণের খেলার মতো। হয় তাকে এতে নিঃশেষ হতে হবে, নয়তো গোটা একটা সাম্রাজ্য নিঃশেষ হয়ে যাবে। তোদের ভাইয়া এসেছে। শৈলীর পিছন হতে ভাইয়ের শব্দটা কানে আসতে খেয়ার অনল জ্বলে ওঠে মনে। এই অনলের কারণ সে জানে না, তবুও কেন এই লোকটার কথা উঠলেই তা জ্বলে ওঠে কে জানে। এতে খেয়ার কোনো দোষ নেই, সব দোষ অসভ্য মনটার। খেয়া গলার স্বর টেনে সামনে এগিয়ে যায়। উপস্থিত মানুষটির মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করলেও সে বাদে বাকি দুজন ঘাড় ঘোরায়। রিসোর্ট মালিক ফৈজুল হাকিম নম্র স্বরে বলেন, ম্যাম আসুন, ওনারা এসেছে আপনাদের সমস্যা শুনতে। খেয়া মনের ভিতরে শক্তি আনে। যন্ত্র মানবটা একবার ঘাড় ঘুরিয়ে দেখারও প্রয়োজন বোধ করে না। রক্তে অ্যাটিটিউড মেশানো যেন। হাজিরও হয়েছে নায়ক সেজে। খেয়া আর চোখে মাহাদীপের দিকে তাকিয়ে বলে,
এখন সমস্যা শুনে কি লাভ বলুন? যুদ্ধ তো শেষ। এখন সাজোয়ার ট্যাঙ্ক নিয়ে আসলেও তো কোনো কাজ হবে না। সান্ত্বনা দিতে আসার প্রয়োজনই বাকি। ক্যাপ্টেন সাজিদ দুহাত পিছনে ভাঁজ করে গম্ভীর কণ্ঠে বলেন, সরি ম্যাম, আমরা সান্ত্বনা দিতেও আসিনি। কেয়া মাহাদীপের থেকে প্রত্যুত্তর আশা করেছিল, কিন্তু এ লোক যেন তার আশা ভঙ্গ করতে সর্বদা তৎপর। মুখে কুলো পেটে রয়েছে, নিজের মধ্যে প্রবল আত্মবিশ্বাস আনে খেয়া। হাজার হোক ভয় পেলে চলবে না, রাফিকে ভুল প্রমাণিত করতে হবে। আপনাদের কি উচিত ছিল না এই রকম একটা পরিস্থিতিতে এগিয়ে আসা? সারাদিনকে আর্মি ক্যাম্প টহল দেয়াই আপনাদের কাজ। এদিকে সাধারণ জনগণ যে জীবন হাতে নিয়ে চলে সে সম্পর্কে কি আপনারা অবগত নন? ক্যাপ্টেন সাজিদ অবাক চোখে মাহাদীপের দিকে তাকায়। এই মুহূর্তে বলা কথাটার ভারত হজম করতে তার বেশ কষ্ট হয়। মাহাদীপ তার একরোখা অঙ্গভঙ্গির সমাপ্তি ঘটিয়ে পিছন ঘুরে খেয়ার মুখোমুখি দাঁড়ায়, দুহাত বুক হতে নামিয়ে সরাসরি তার কালো ট্রাউজারের পকেটে ঢুকিয়ে নেয়। পরিচিত তীক্ষ্ণ চোখজোড়া দেখা পেয়ে খেয়া অন্যদিকে দৃষ্টি ঘোরায়। বুকের মধ্যে হঠাৎই ভয়ের বীজ বপন শুরু হয়েছে তার। এ লোকটার চোখ মুখের কঠোরতা তাকে থাপ্পড় ধমকের কথা একসঙ্গে মনে করিয়ে দেয় যেন। সব জায়গায় আমাদের কেন আসতে হবে? খেয়া এলোমেলো দৃষ্টিতে মাহাদীপের দিকে তাকায়। এখন কি জবাব দিবে? মস্তিষ্ক তাকে মনে করে ঠিকই তো বলেছে মেজর সাহেব, সব জায়গায় কেন তাদেরকেই আসতে হবে? পুলিশ তো পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। বিক্ষিপ্ত মন হুট করে তাল মিলিয়ে বলে, নাকি তুমি আশা করেছিলে সমস্ত আর্মিদের মধ্যে শুধু সেই আসুক, রাক্ষসদের হাত থেকে রাজকুমারীকে উদ্ধার করে নিয়ে যাক? খেয়ার কণ্ঠস্বর আড়ষ্ট হয়ে আসে, চোখ নামিয়ে মেঝেতে নিবদ্ধ করে বলে, আসলে আপনি যেটা ভাবছেন সেটা নয়। আমি কিছুই ভাবছি না, মাইন্ড রিফ্রেশ করুন। মাহাদীপ খেয়ার থেকে দৃষ্টি সরাতে চোখে পড়ে পিছনে দাঁড়ানো দুজন নারী কায়ার দিকে, যারা এই মুহূর্তে তার দিকে নজরবিহীন চোখে তাকিয়ে আছে। একজনকে তার দুরন্তর মস্তিষ্ক ঠিকই অনুধাবন করে ফেলে, সেই জুয়েলার্সের দোকানে। মাহাদীপ দৃষ্টি সরে ক্যাপ্টেন সাজিদ এবং রিসোর্ট মালিকের সাথে হালকা কথা সেরে বের হওয়ার উদ্যত হয়। ক্যাপ্টেন সাজিদ এবং ফয়জুল হাকিম কক্ষ হতে বের হতে মাহাদীপ খেয়ার দিকে তাকিয়ে তার ভারী পুরুষালী কণ্ঠস্বর উন্মুক্ত করে বলে, আই নিড টু টক টু ইউ, ক্যান ইউ? খেয়া এক সেকেন্ড কারেন্টের শকে নেই ঝটকা খায়। তার সাথে এই মানবের কথা, কি কথা? আবার থাপ্পড় মারবে নাকি? আজকে তো তার চোর ডাকাত বলেনি, মোক্ষম কারণ খুঁজতে গিয়ে সে ব্যর্থ হয়, অতঃপর আপনাতেই বিরক্ত হয়ে ওঠে। ধুর, সবসময় মারার প্রসঙ্গে কেন আসছে? অন্য কথাও তো থাকতে পারে। নিজের উল্টাপাল্টা চিন্তাগুলোকে বাক্সবন্দি করে, মুখের জবাব না দিতে পারলেও মাথা দিয়ে কোনো মতে সাই জানি রাজি হয়। মাহাদীপ বের হতে শৈলী খেয়ার হাত টেনে ধরে তাদের কাছে নিয়ে আসে। রাফা কানের কাছে এসে বলে, মেজর সাহেবকে দেখে তুই ভয় পাস, ট্রু। সব কথা যে বানিয়ে বলছিস এটাও প্রুভ হলো, কিন্তু আমার পঞ্চেন্দ্রিয় বলছে তার কঠিন আবরণের পিছনে সবটা একটা কর্নার রয়েছে। তা না হলে তোর গালের আরেকটা থাপ্পড় বসতো। একজন মেজরকে বলিস আর্মি ক্যাম্পে টহল দিতে? খেয়ার রাফার দিকে তাকাতে শৈলী মৃদুস্বরে চিলিয়ে ওঠে, এসব কিছু স্টপ, একটা কাজের কথায় আসি আমরা। শৈলী অতি গুরুত্বপূর্ণ মনোভাব দেখে সবাই তার দিকে উৎসুক নজরে তাকায়। দেখ, আমাদের পেছনে তো শত্রু লেগেছে, সো ইউ মাস্ট নিড প্রেপার সিকিউরিটি। আমাদের যাতে আর কোনোভাবে কেউ ডিস্টার্ব করতে না পারে সেজন্য দরকার একজন ডিফেন্স রিলেটেড পারসন, যার ভয়ে শত্রুপক্ষ ল্যাজ গুটিয়ে পালাবে। আমার মনে হয় এই সৌম্য সুদর্শন মেজর সাহেবকে যদি তোরা আমার সাথে। খেয়া শৈলীর কথা শেষ হওয়ার আগে ধরে রাখা হাত ছাড়িয়ে নেয়, সরু দৃষ্টিতে তাকিয়ে বলে, এসব আজে বাজে কথা বন্ধ করে শৈলী ওনার হাতের একটা থাপ্পড় খেলেই তোর স্বপ্ন মাটি হয়ে যাবে। আই ক্যান ফিল দ্য পেইন। ডোন্ট বিলিভ ইট, আপনার দাঁত পড়ে গিয়েছে। মাহাদীপ হতে কয়েক হাত দূরত্বে দাঁড়ানো খেয়া প্রথম কথা শুনেই তার মনের ভেতর ভয় পালিয়ে গেছে। তার মানে যন্ত্র মানবটি দুঃখ প্রকাশ করতে তাকে ডেকেছে, কোনো চট থাপ্পড়ের জন্য না। আর কিসব ভেবে এসেছিল সে? খেয়া সুযোগের সদ্ব্যবহার করে গলার সুর একটু চওড়া করে বলে, আপনার বিশ্বাস নাই হতে পারে, কিন্তু আপনি আশা করেন কিভাবে আপনার লৌহ বর্ম দ্বারা তৈরিকৃত হাতের
থাপ্পড় শিমুল তুলার মতো নরম হবে। মাহদীপ ঠোঁটের পর ঠোঁট চেপে মাথা নাড়ে, কণ্ঠে শীতলতা এনে বলে, ভুলটা আপনার ছিল, পানিশমেন্টটাও যথার্থ কারণে পেয়েছিলেন, এই জন্য আমি অনুযোগ করছি না, বাট এ লিটল বিট রিগ্রেট ফর ইউর টিথ। অকালেই অকাল মৃত্যু। ঠান্ডা মাথায় ঠান্ডা স্বরে একজন মানুষের ব্যালেন্স রেখে কথা বলা দেখে খেয়ে অবাক হয়। ইনি যন্ত্র না মানব? কোথায় সে ভেবেছিল তাকে অন্তত সরি বলবে, দুঃখ প্রকাশ করে বলবে, আমি আপনার কাছে বিশেষভাবে ক্ষমা প্রার্থী, আমাকে ক্ষমা করে দিন, আমি আর জীবনে কোনোদিন চট থাপ্পড় মারব না, পিস্তলের গুলি ছুড়ব তবু থাপ্পড় নয়। মনে করে রাখা কথাগুলো মনেই রেখে খেয়া। এই ব্যাটা অতি চতুর মস্তিষ্কে, এই মুখ দ্বারা সরি শব্দটা বের হওয়ার নয়। তবে হঠাৎই তার মাথায় আরেকটা ঘটনা এসে হামাগুড়ি খায়। আড়ালে মুখে ফোটে কিঞ্চিত হাসি। আমার শাড়ি যে কাদায় মাখিয়ে দিয়েছিলেন, সেক্ষেত্রে কি অনুযোগ হওয়ার নয় জানেন? সেজন্য আমি প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পারিনি, আমার 20 মার্কস কাটা গিয়েছে। শেষের কথাটি একটু বাড়িয়ে বলে খেয়া। মেজর সাহেবকে বাগে আনতে একটু সুকৌশলী না হলে নয়। আমি তো ড্রাইভে ছিলাম না। গাড়িতে তো ছিলেন। থিঙ্ক আই সেড সামথিং দ্যাট ডে। এখন বলুন সেটা। আমি রিপিট করতে পছন্দ করি না। একটা সামান্য সরি বলতে এত কার্পণ্য বোধ করছেন? ফিল সো। গভীর জলে ভেসে বেড়ানো মাছকে খেয়া বাগে আনতে অক্ষম হয়। ভুরুদয় বাকি মনে মনে রাগের বিস্ফোরণ ঘটালেও উপরে উপরে থাকে শান্ত। আপনারা 7 জন এসেছেন? ওয়ান পারসন মিসিং, কোথায় সে? খেয়ার নিনাদের বিষয়টা মাথায় এলো এড়িয়ে যাওয়ার চেষ্টা করে, অন্য প্রসঙ্গ তুলতে বলে, ও আশেপাশে আছে। তুর্যকে কি পুলিশ ছেড়ে দিয়েছে? হ্যাঁ। ও যে আপনাদের এভাবে হ্যারাস করলো, কোনো স্টেপ নেওয়া হলো না কেন? মাহদীপ পকেট হতে ফোনটা বের করে স্ক্রিনের পানে নজর দেয়। নজরকৃত দৃষ্টি স্ক্রিনের দিকে রেখে উত্তর দেয়, সেটা পুলিশ ভালো বলতে পারবে। আজ রাতের ট্রেনে আমরা ঢাকা ব্যাক করব। আমি শিওর ও আবার আমাদেরকে ঝামেলায় ফেলবে যদি বড় কিছু অঘটন ঘটায় আবার। মাহদীপ ফোন হতে দৃষ্টি সরিয়ে খেয়ার পানে যায়, স্থির দৃষ্টি স্থাপন করে কাট কাট গলেই বলে, ইনডাইরেক্টলি বলতে চাইছেন আমরা আপনাদের নিরাপত্তা নেই? ডিরেক্টলি বলতাম, বাট আমরা তো আর্মি ক্যাম্প টহল দেই, আপনাদের হেল্প করাটা কি আমাদের কাজ? খেয়ার প্রত্যুত্তর আসে না। এই বান্দার সামনে যে কথাই বলে সেই কথাতেই উল্টো ফেসে যায় সে। ফলে না পারে সামনে এগোতে, না পারে পিছনে হটতে। অবুঝ বালিকা নেই এদিক ওদিক তাকাতেই আউটডোরের বেলকনি হতে দুটি মেয়ের দিকে তার চোখ পড়ে। দূরদৃষ্টিতে বুঝতে সক্ষম হয় মেয়ে দুটো এই ম্যানারলেস মেজরের দিকে চেয়ে আছে। সাথে সাথে তার কপাল কুঁচকে আসে। কিছুটা তেজময় ভাব নিয়ে বলে, হেল্প করুন আর নাই করুন, আপনাকে একটা কথা বলি আমি। আপনি 24 ঘন্টাই ইউনিফর্ম পরে থাকবেন। ইউনিফর্ম পরলে আপনাকে যন্ত্র মানবের মতো লাগে, আর ইউনিফর্ম খুললে মানুষের মতো লাগে, যেটা আপনার সাথে যায় না। হোম লুকে এসে মেয়েদের অ্যাটেনশন নিতে এসেছেন, এমনি কি বলি? আপনার নামটা জানতে পারি? খেয়া ভ্যাবাচেকা খায়। কোন কথার ভাঁজে কোন কথা বলে এই লোক। ইউনিফর্ম টপিক থেকে নামের টপিকে আসার কি মানে? তার এই মানব তার নাম জানে না এতদিনও? আজ দিয়ে তো 4বার দেখা হলো, সে তো ঠিকই নাম জানে তার। তবে কি লোকটা যেন না জানার ভাব করছে নাকি সত্যিই জানে না? মনের মধ্যে এসব আজগুবি প্রশ্ন ঠেলে বলে, খেয়া। মাহদীপ খেয়ার দিকে খানিকটা এগিয়ে আসে, নিজের নিয়ন্ত্রিত শান্ত মেজাজ নিয়ে বলে, মিস অর মিসেস খেয়া, দাঁতের যত্ন নিন, হেলদি খাবার খান। 13 ঘন্টা ডিউটি শেষেও যেখানে নাস্তা করার সুযোগ মেলে না, সেখানে পোশাক কোনো ম্যাটার না। আফটার অল উই আর হিউম্যান, নট আ রোবোটিক্স পারসন। টান টান ভঙ্গিমায় সামনে দাঁড়ানো ব্যক্তির কথাতে খেয়া দমে যায়। মাহদীপের দিকে তাকানোর সাহস শেষ। আজ কেমন যেন তার শুধু শক্তি আপ আর ডাউন হচ্ছে। এই ভয় পাচ্ছে তো এই সাহস সঞ্চয় হচ্ছে। কণ্ঠে তেজ আসতেও সময় লাগে না, আবার নিভে যেতেও সময় লাগে না। মাহদীপ তার কাঠিন্য চেহারার আড়ালে খুব সামান্য হাসিকে প্রশ্রয় দিয়ে প্রস্থান নিতে নিতে বলে, আপনার নিচের দাঁত সবগুলোই বাঁকা, অর্থাৎ সমস্যা মূলত দাঁতে, আমার হাতে নয়। টেক কেয়ার। হচ্ছে অবশ্যই এ নিয়ে সে নিজেকে মোটো দোষ দেয় না।
সব দোষ তাদের, তার সাথে শত্রুতা করে আঁকাবাঁকা রেল লাইনের মতো করে উঠেছে। মারি দাঁতটাও ছিল অর্ধ ভাঙা, সেটাও তো করলো অকাল বরণ। মাহাদ্বীপের প্রস্থান মুহূর্তে সামনে হাজির হয় ক্যাপ্টেন সাজিদ। পিছনে দাঁড়ানো খেয়াকে এক পলক দেখে ধীর স্থির কণ্ঠে বলে, জটিল পেশায় নিযুক্ত আমরা স্যার। মানুষ ভাবে আমরা শুধু আর্মি ক্যাম্প টহল দেই। শিট। সাজিদের আফসোস বাণীর বিষয়টাকে মাহাদ্বীপ সম্পূর্ণ অগ্রাহ্য করে বলে, ছেলেটার নাম কি? নিনাদ। বাট স্যার, আপনি কি নিশ্চিত? লেটস সি। আশ্চর্য নিনাদ, তুই যাবি না মানে? একসাথে এলাম, সবাই একসাথে যাব না? এটা কোন ধরনের কথা? আর 1 ঘন্টা পরে ট্রেন। এখন এইসব উল্টাপাল্টা কথার বলার মানে কি? আমি কোনো উল্টাপাল্টা কথা বলছি না। তোরা আমার কথা স্বাভাবিকভাবে নিতে পারছিস না, তাই উল্টাপাল্টা মনে হচ্ছে। আমি বলছি তো কাল বা পরশু যাব, তোরা যা। সমস্যা কোথায়? খেয়াসহ উপস্থিত বাকি 5 জন নির্নিমেষ দৃষ্টিতে তাকিয়ে থাকে নিনাদের দিকে। হঠাৎ এমন বিরূপ মনোভাব কারোরই বোধগম্য হচ্ছে না। অন্যদিকে রাফার মনে অশান্ত ঝড় বইছে। সবার সামনে নিজেকে খুব কষ্ট করে সামলে রাখলেও নিনাদের আপসীন সিদ্ধান্তে আর ধরে রাখতে পারে না। তোর হঠাৎ কি হয়েছে? খুলে বলবি কি নিনাদ? কারণটা বল অন্তত। কেন যেতে চাচ্ছিস না আমাদের সাথে? নিনাদ রাফার দিকে তাকায় না। রাফার এই কাপা কণ্ঠের অর্থ সে বোঝে। মেঝেতে একইভাবে নিজের চোখ এঁটে রাখে। এ মেয়েটা আসলেই বোকা, শুধু শুধু আবেগে জড়িয়ে নিচ্ছে নিজেকে, যার মূল্য নিনাদের কাছে নেই। মিথ্যা আশা কিংবা প্রত্যাশা বুকে বেঁধে রেখেছে। খেয়া এগিয়ে আসে নিনাদের দিকে, চোখে অসাধ্য ফুটে উঠল, শান্ত স্বরে বলে, তোর কি কোনো সমস্যা? আমাদের কাছে লুকিয়ে যাচ্ছিস? নিনাদের মুখরেখা হঠাৎ করেই পরিবর্তন হয়ে যায়। থুতনির নিচে মারামারির ফলে কেটে যাওয়া ক্ষতটা স্পষ্ট। রক্তের দাগ এখনো লেগে আছে সেখানটায়। চোখে মুখে কেমন অস্থিরতা লেপ্টে আছে। নিজেকে বেড়াজাল হতে মুক্ত করতে তার গলার স্বর আচানক চড়া হয়ে যায়। রুক্ষ কণ্ঠ ভেদ করে বলে, লুকোনোর কি আছে এতে? আমার কি ব্যক্তিগত জীবন বলতে কিছু নেই? তোদের থেকে সাহায্য নেই বলে তোরা যা বলবি সেটাই আমাকে করতে হবে? আমি আমার ইচ্ছাতে কিছুই করতে পারবো না? আমাকে এত ক্ষীণ ভাবিস কেন তোরা? আর সমস্যা কি হবে? আমার জীবনটাই তো আস্ত একটা সমস্যা। নিনাদের ক্রুদ্ধতায় রাফা এগিয়ে এসে খেয়ার হাত ধরে। খেয়া দমে না। আর কেউ না হোক, সে তো জানে নিনাদের অভ্যন্তরীণ দুর্বলতা। নিজের শীতল স্বর ধরে রেখে বলে, প্লিজ মাথা ঠান্ডা কর নিনাদ। আমরা সবাই বুঝতে পেরেছি তুই মেন্টালি ডিস্টার্ব। আমরা তোকে তোর ইচ্ছার বিরুদ্ধে কিছুই করতে বলছি না। এখানে থাকাটা আমাদের সবার জন্য রিস্ক। সূর্যরা আবার ক্ষতি করবে। আমরা তোকে একা এভাবে রেখে যাব? আমি বাচ্চা নই খেয়া। একজন ভয় দেখালো আর আমি সেই ভয়ে লেজ গুটিয়ে পালাবো। তোর বাবা রাজনীতি করে, এজন্য শত্রু বেশি। আমাদের এসব চিন্তা নেই। এসব ফালতু কথা স্যার। ব্যাগ নিয়ে আয় যা। উৎসবের দিকে তাকিয়ে অন্তত না করিস না। ওকে ঢাকা গিয়ে হসপিটালাইজ করতে হবে। শ্বাসকষ্টের সমস্যাটা বেড়ে গেছে। ওর কষ্টটা রিয়েলাইজ কর প্লিজ। গল্পের দাও বন্ধুত্বের দোহাই নিনাদের কর্ণপাত হয় না। নিজের অটল ভঙ্গিকে জিতাতে তার অদম্য প্রয়াস অবিচল থাকে একই কথাই। তৃষা শৈলী পর্যায়ক্রমে নিজেদের যুক্তি দ্বারা মানাতে চেষ্টা করলেও সেটা কাজে দেয় না। অবশেষে যুদ্ধ হেরে যাওয়া পরাস্ত সৈনিকের ন্যায় হার মেনে নেয় সবাই। নিনাদের সিদ্ধান্ততেই উপনিবেশ হয়ে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়। প্রত্যেকের মন বিমর্ষের ছায়ে আবৃত। অজানা হয়ে থাকে নিনাদের এমন বই আচরণের কারণ। আশা করি অতি শীঘ্রই ঢাকায় দেখা হবে আমাদের। ভালো থাকিস, নিজের যত্ন নিস। কোনো বিপদ হলে বন্ধুত্বর খাতিরে অন্তত জানাস। খেয়ার অন্তিম বার্তা শুনে নিনাদ বাঁকা হাসে। পায়ের আঙ্গুল দ্বারা মেঝেতে আঁকিবুকি করতে করতে বলে, বন্ধুত্বর খাতিরে অনেক ঋণী করে ফেলেছিস, আর চাই না। খেয়ার চোখ দুটো খুব সামান্যতেই ঘোলাটে ভাব ধরে। এত আবেগী কবে থেকে হলো সে? নিনাদের কথার ওজন তো খুব ভারীও নয়। ঠিক তো, ছেলেটাকে তো সে অনেক ঋণী করে দিচ্ছে। আর কত? আসি না। এক একে সবার পরিস্থান হয়। অদূরে ব্যাগ গোছানোর বাহানায় নিজেকে ব্যস্ত রাখার নিছক অভিনয় শেষ করে রাফা চোখের কানে সে মুক্ত দানাগুলো লুকোচুরি খেলছে। নিজেকে সর্বশেষ বের করার চেষ্টা তার সফল হয়। ধীর পায়ে এগিয়ে আসে নিনাদের কাছে।
কণ্ঠ তার বেশ ভারী, তবুও নিজেকে দমে। সামনে দাঁড়ানো ব্যক্তিকে সে কোনোভাবে বুঝতে দেওয়া যাবে না তার ভিতরে অব্যক্ত অনুভূতিগুলোকে। জানি না কি কারণ, মন থেকে চাই তোর কোনো ক্ষতি না হোক। জেদের বসে এমন কিছু করিস না যেটাতে আমাদেরও কষ্ট পেতে হয়। আমরা তোর ভালো চাই এবং সেটা মন থেকে। খুব আপন মনে করি তোকে, কিন্তু তুই তা বুঝিস না কখনো। অন্যের কথাতে নিজেকে প্রতি মুহূর্তে ভেঙে চুরে গড়াস, অথচ কাছের মানুষদের কথা ভাবিস না একবারও। আমার কোনো কাছের মানুষ নেই। রাফা মলিন হাসে, সেই হাসিতে স্বচ্ছ আয়নার মতো প্রতিফলিত হয় তার একরাশ সংতাপ। আমরা কেউ নই তোর। নিনাদের থেকে কোনো জবাব আসে না। মাথা নিচু করে সে তাকিয়ে থাকে মেঝের দিকে। একটা দিনের মধ্যে সব কিছু কেমন পরিবর্তন হয়ে গেল। হাসি খুশি মুখগুলো হয়ে গেল বিষণ্ণ। কোনো একজন বাস্তব জীবনের কঠিন সমীকরণের উত্তর মেলাতে বাকিদেরকে ঠেলে দিল দূরে। রাফা পা বাড়ায় ঘরের বাইরে, জানে জবাব আসবে না। জীবনের জোয়ার ভাটা কালীন সময়ে মানুষ কিছু কিছু সম্পর্ককে অস্বীকার করতে পারে না, আবার জোর গলায় সেটা স্বীকারোক্তিও দিতে পারে না। উপরন্ত না পেয়ে তখন হয়ে যায় নিশ্চুপ। অপর পাশের ব্যক্তিকে বুঝে নিতে হয়, জবাব দিতে সে অক্ষম। অসম্ভব অনুভূতিগুলোকে নিজের মধ্যে থেকে সরিয়ে ফেল। যা ভাবছিস, যা ভেবে আসছিস, তা কোনোদিন পূর্ণ হবে না। রাফা পিছনে ঘুরে তাকানোর প্রয়োজন বোধ করে না। চোখের পাতা সপ্তকোণে বন্ধ করে ফেলে, আর সেই সাথে টুপ টুপ করে ঝরে পড়ে লুকিয়ে রাখা মুক্তদানা গাল বেয়ে বাধাহীন পথে নিচে নেমে যায়। বুকের মধ্যে যে ব্যথাটা অনুভূত হয় তার নাম জানে না সে, পরিচিত নয়। হতে পারে কোনো এক শ্রাবণে এক পশলা বৃষ্টিতে হোঁচট খাওয়ার নিছকি পীড়া। সিগারেটের ধোঁয়ায় বেলকনির চারপাশটা ছড়িয়ে গিয়েছে। হাতে ধরা একটা সাদা পৃষ্ঠার দিকে উদাস চোখে তাকিয়ে থাকে নিনাদ। কলমের কালিতে লেখা বর্ণমালাগুলো পরে বিন্দুমাত্র ইচ্ছে নেই তার, তবুও মনটা কেমন টানছে সেদিকেই। একটা পর একটা সিগারেটে নিজেকে শান্ত করার প্রয়াস করলো। পকেটে থাকা ফোনটা আর শান্ত হতে দেয় না। সাদা কাগজটা মুঠো হাতে বদ্ধ করে ফোনটা বের করে। শালা ডাঙ্কি, কথা কি সত্যি নাকি? সত্যি। ফোনের অপর পাশ থেকে বিদঘুটে হাসি শোরগোল লেগে যায়। হয়তো ফোনটা লাউড স্পিকারে দেয়া। নিনাদ চোখ বুজে ফেলে, সিগারেটের শেষ টানটা দিয়ে জুতোর নিচে পিষে ধরে। এত দ্যামাক দেখাইয়া কি হইল? সেই তো আমার পায়ের নিচেই আসতে হলো। শালা, তোদের গ্রুপের মালগুলো লাফাই বেশি। এমপি কন্যা তো খাসা। আমার তোর সাথে কাজের সম্পর্ক হবে, তোর কাজ সব ঠিকঠাক হলেই হলো। বাড়তি কোনো কিছু নিয়ে কথা বলতে চাই না। আচ্ছা নে, মাস্তি পরে হবে। শোন, তোরে যে কাজটা দেওয়া হয়েছে ওইটা ঠিকঠাক করতে পারলে নগদ ৮০,০০০ টাকা তোর অ্যাকাউন্টে পৌঁছে যাবে। কিন্তু যদি চালাকি করো, বেটা তোমার মুন্ডু আলাদা করতে এই এক হাতই যথেষ্ট। ডিল তো কনফার্ম করেই নিয়েছি। মনে যেন থাকে। আর একটা সতর্কতা, তোমাদের রিসোর্টে আমাদের 2জন আর্মি গিয়েছিল, তোর খোঁজ করেছে। কাহিনী কি? নিনাদ ফুরকুচকে কিছু একটা মনে করার চেষ্টা করে বলেন। আমি ছিলাম না তখন, সঠিক জানি না। মেজর মাহাদীপ নাম, নতুন এসেছে এই এরিয়ায়। শুনেছি শালা অতি ধড়িবাজ, হাত লম্বা। তোরে খুঁজতেছে মানে কিছু একটা আন্দাজ করতে পারছে। আমরা ওর লম্বা হাত কাটার ব্যবস্থা করছি। তুই তোর কাজ কর। মনে রাখবি 10 কোটি টাকার মাল এদিক থেকে সেদিক হলে। জানি সেটা। ফোন কেটে মেঘময় আকাশের দিকে তাকাই। ওই কালো আকাশের মতোই তার জীবন, শুধু কালো আর কালো, কোথাও নেই আলো ছায়া। ঠোঁট ফুঁড়ে তাচ্ছিলের হাসি হেসে বলে, কোটি টাকার মাল, বিনা পয়সার জীবন। টাকা লাগবে, টাকা, শুধু টাকা। আজ থেকে এই জগতের টাকা ছাড়া আমি আর কিছুই দেখি না। জীবন, যা দিলাম তোকে মুক্তি। সিলেট রেলওয়ে স্টেশন। সিলেট সময় রাত 11টা 7 মিনিট। সিলেট হতে উপভবন এক্সপ্রেসটি ছাড়বে 11টা 30 মিনিটে। 2 নম্বর প্ল্যাটফর্মে এখনও ট্রেন এসে পৌঁছানি। হাতে সময় আছে কিছুটা। খেয়ে কল্পতৃষা ব্যস্ত সবার লাগেজ ঠিকভাবে গুছিয়ে নিতে। উৎসুকে পুরোপুরি বিশ্রামে রাখা হয়েছে। ছেলেটা মারামারির ফলে যতটা না কষ্ট পেয়েছে তার চেয়ে বেশি কষ্ট পেল শ্বাসকষ্টে। সব সময়কার সঙ্গী ইনহেলার যন্ত্রটাকে মুঠোবন্দি করে বসে আছে মাথা নিচু করে। নিনাদের মতো রাফার ভারী মন সবাইকে অগোচরে ভাবায়। একা এক জায়গায় বসে শূন্য দৃষ্টি মেলে আছে অদূরে।
শৈলী দু একবার কাছে গিয়ে কথা বলার চেষ্টা করলেও সফল হয় না। রাফার অভিব্যক্তিতে বোঝে সে এই মুহূর্তে একা থাকতে ইচ্ছুক। কাজের ফাঁকে খেয়ার দু একবার নজর পড়লেও সে একবারই কিছু বলতে চায় না। মানুষের মন ভালো খারাপের মাঝে সীমাবদ্ধ। কিছুটা সময় নিজেকে একা দেওয়া উচিত। সেই বাক্য জীবনে বোঝাপড়ার হিসাবটা তো নিজেরই করতে হয়। ফাগুন তার সময়ের সীমা বাংলা তারিখ অনুযায়ী 20 কাটা পূর্ণ করেছে। চৈত্রকে আগমনী বার্তা দেওয়ার জন্য ধুলোমাখা আকাশ দেখাচ্ছে মেঘের ভয়। দেখতে দেখতে রাতের আকাশটা কেমন কালো মেঘের স্তূপে জড়ো হলো। অথচ এই কটা দিন বৃষ্টি বাদলের কোনো অস্তিত্বই ছিল না। গরমটাও ছিল সহনীয় পর্যায়ে। বিদ্যুতের ঝলকানি আর মেঘের গরম গরম আওয়াজ শুরু হলো গমগমে স্টেশনে, তা পাত্তা দেয় না। যে যার কাজে ব্যস্ত। চোখ তুলে মেঘময় আকাশ দেখবার ফুরসত নেই কারোর। সনসনে জোরালো বাতাসে সাথে তাল মিলিয়ে ট্রেন তার হুইসেল বাজিয়ে প্রবেশ করে প্ল্যাটফর্মে। চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা মানুষ যাত্রার সম্ভার ঘটাতে তাড়াহুড়ো করে হাজির হতে থাকে। একে একে গাঢ় অলিভ ওড়নাটা এক হাত দ্বারা মুখ চেপে অন্য হাতে লাগেজ নিয়ে নির্দিষ্ট কামরার পথে এগোতে থাকে খেয়া। ক্লেচার দিয়ে বাঁধা চুলগুলো আগলা হয়ে এসেছে বাতাসের দাপটে। মুখের সামনে খাচ্ছে এলোমেলো লুটোপুটি। কল্প উৎসরা সামনে কিছুটা এগিয়ে গিয়েছে। পিছন পিছন আসছে তিশা, শৈলী, রাফা। চারদিকে পোলোয়ের মতো বাতাস পরিবেশটাকে কেমন অস্থিতিশীল করে তুলেছে। খেয়াদের বিষণ্ণ মনের সঙ্গী যেন আজ মেঘলা আকাশ। হাতে চাপাতি আর হকি স্টিক নিয়ে 2 নম্বর প্ল্যাটফর্ম মুখে প্রবেশ করে 4 জনের একটা দল। বিকৃতি মুখ আর লম্বা ভিড় ঠেলে অশ্রাব্য গালি ছুটতে ছুটতে এগিয়ে আসতে থাকে খেয়াদের দিকে। উঁচিয়ে ধরা ধারালো চাপাতি আর হকি স্টিক দেখে ভিড়ভাট্টা ঠেলা মানুষদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। হুড়হুড়ি করে সরে যেতে থাকে সামনে থেকে। কল্প উৎসুকে টেনে উঠিয়ে দিয়ে খেয়াদেরকে তুলতে নেমে আসে। সামনে হতে ভেসে আসা গমগমে কণ্ঠের ভিড়ে মানুষজনের আতঙ্কিত সুরে খেয়াসহ সবাই একযোগে তাকায়। ছন্নছাড়া বাতাসে প্রত্যেকের চক্ষুরেখা স্থির হয়ে যায় আপনা আপনি। মানুষরূপী জানোয়ারদের হিংস্র রূপে অগ্রসর হওয়া দেখে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়ে মাঝখানে দূরত্ব কিছুটা মাত্র। খেয়া, রাফা, তোরা উঠে পড় ট্রেনে, ওরা আবার আসছে মারতে। না, উঠবি না কেউ। ওদের সাথে আমাদের দ্বন্দ্ব। আমরা বুঝবো অমানুষগুলো হিংস্রতার নজির দেখাতে কাউকে পরোয়া করবে না, সবাইকে মারবে। খেয়া, এখন মানবতা দেখানোর সময় না। আমাদের হাতে নিজেদেরকে বাঁচানোর মতো কিছুই নেই। দেখ ওই হারামিগুলোর হাতে কি, ছেলে মেয়ে কিছুই মানবে না। তোরা দয়া করে উঠে পড়, আমি দেখছি তো। বৃষ্টিবিহীন উত্তাল বার্তার সাথে মেঘের ডাক আর বিদ্যুতের খেলা। ধেয়ে আসা জানোয়ারদের হুঙ্কারে আঘাতপূর্ণ এই পরিস্থিতিতে খেয়ার মনে তীক্ষ্ণ ক্ষীণ অভিমান জন্মে কারোর প্রতি। স্টেশনে পা দেওয়ার মুহূর্ত থেকে এক মিছিমিছি অনল ছায়ার জন্য প্রতীক্ষা করে এসেছিল সে। মন তার উন্মুখ হয়েছিল, হয়তো আসবে। চোখ দুটো অজান্তেই দোরমুখে আগ্রহী হয়ে তাকিয়েছিল, কিন্তু না, সে আসেনি। নিঃসংখ্যা কিংবা সুরক্ষার যে ক্ষীণ লোভটুকু খেয়ার মনে জন্মেছিল তা অভিমানে দাড়িপাল্লাই মাপের আগে নিঃশেষ হয়ে যায়। ওজন আর করতে পায় না। অথচ দেখো, ভয়টা ঠিকই সত্যি হয়ে গেল। প্রলয় বয়। সেই সাথে বাজে অন্তিম প্রহরে ট্রেনের হুইসেল। খেয়ার চোখে বিদ্যুৎ খেলে যায়। নাজেহাল ভিড়ে পিছন হতে জলধাক্কায় সামনে হোঁচট খেয়ে পড়তে পড়তে শৈলী এসে ধরে কল্পের উদ্যম চিৎকারে ট্রেনের অভিমুখ হতেই আগত হিংস্র পশুগুলো দেখা পায় না আর। আশ্চর্য কোথায় গেল? এ তো কয়েক হাত দূরত্বে এসে গিয়েছিল। চাপাতি আর হকি স্টিকগুলো উঁচানো ছিল। নিজেদেরকে তো ছেড়ে দিয়েছিল অসাধ্যে তার প্রান্তে। বরণ করে নিয়েছিল হতে সংখ্যাকে। ঝড়লগ্নে হঠাৎ অদৃশ্য হয়ে গেল কিভাবে? খেয়া তার অসমাপ্ত ভাবনাগুলোকে আত্মপ্রকাশ করার সুযোগ পায় না। তার আগেই তিশার বানো হাতে উঠে পড়ে টেনে। দরজা পেরিয়ে কামরার অন্তর্মুখ হতেই বিক্ষুব্ধ মন হঠাৎই আলোড়ন তোলে। বুকের ভিতরটা ধক করে ওঠে। মস্তিষ্ক তাকে এক মুহূর্তের অবকাশ দিত নারাজ। লাগেজটা কোনো মতে তিশার দিকে ঠেলে অস্পষ্ট সুরে বলে, একটু আসছি আমি। এলোমেলো চুলগুলো মুখ হতে সরিয়ে সে সামনের কামরার দিকে ছোটে। লোকেলয়ের ভিড় অতিক্রম করে ফেলে। কামরায় পৌঁছায়। অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় ট্রেন ছাড়তে বিলম্ব হওয়ায় অস্থিরভাবে কাপা শরীর নিয়ে সরাসরি দরজার কাছে দাঁড়ায়। কি হচ্ছে কি? কিছু
জানে না নিজের সত্তা যেদিকে টানছে সেদিকে যাচ্ছে। বেহাল দশায় বিধ্বস্ত তার মন। চোখ বন্ধ করে লম্বা শ্বাস টেনে নিজেকে একটু ধাতস্থ করে দরজার বাহিরে তাকায়। হালকা নীল রঙের ক্যাজুয়াল শার্ট পরিহিত মানবটি 3 নম্বর প্ল্যাটফর্মের রেল স্টেশনের মাঝখানে দাঁড়িয়ে, মুখভঙ্গি তার সম্মুখের দিকে ঘোরানো, ফোল্ডকৃত হাতা কোনো অবধিকে ঠেকেছে। পেশিবহুল হাতে কারোর গলা চেপে ধরার স্পষ্ট দৃশ্য খেয়ার চোখে পড়ে। উত্তাল খরস্রোতা নদীর মতো ঢেউ ওঠে মনে। এই সেই যান্ত্রিক মানুষটা না, এই সেই ম্যানারলেস মেজর না। শক্ত হাতে দরজা হ্যান্ডেল চেপে ধরে খেয়া। বাইরে কি বৃষ্টি শুরু হয়েছে, নাকি লোকটার শরীরের সেদকণা তার শরীরের শার্টের অর্ধেকটা ভিজিয়ে দিয়েছে? হালকা নীল রংটা বিপন্ন লাগছে যে দেখতে। প্ল্যাটফর্মের দুধারে দাঁড়ানো মানুষগুলো অবাক চাহনিতে তাকিয়ে দেখছে। 4 জন সিভিল পোশাক পরিহিত লোক এই জানোয়ারগুলোকে টেনে হিঁচড়ে সামনের দিকে নিয়ে যাচ্ছে। ধীরে ধীরে দূরত্ব সীমা বাড়তে থাকলে খেয়া অনুধাবন করতে পারে ট্রেন চলা শুরু করে দিয়েছে। তবুও নয়নাসে স্থির লোচন সয় না সেই মানবের থেকে। কেউ একজন সাদা কিছু এগিয়ে দিতে লোকটা হাতে পেঁচিয়ে নেয়, আর সাদা বস্তুটি তৎক্ষণাৎ হয়ে ওঠে রক্তে রঙিন। দক্ষ হাতে চলনে ঘড়িটা খুলে পকেটে পুরে নেয়। দৃশ্য অস্পষ্ট হতে থাকে। পিছন হতে কিছু মানুষের শোরগোল খেয়ার কান ভেদ করে চলে যায়। দৃষ্টিসীমা আরেকটু, তারপরই তো হয়ে যাবে অদৃশ্য। সঙ্গে থাকা মানুষটার সঙ্গে কথা বলতে বলতে হুট করে মাহাদীপের গম্ভীর মুখটা চলন্ত ট্রেনটার দিকে ঘোরে, আর অদূরে কেউ তার এ কাঠিন্য মোড়ানো চেহারার আবছা অবলোকন করে দরজার ভিতর মুখ ঢুকিয়ে নেয়। লেপ্টে দাঁড়িয়ে দরজার গায়ের সঙ্গে চোখ বন্ধ করে জোরে জোরে শুষে নিতে থাকে নিঃশ্বাস। বিড়বিড় করে আওড়ায়, এতগুলো কামরার ভিড়েই নগণ্য নন্দিনীকে আপনার চোখে পড়বে না, ভিড়বে না কোনো ছায়া। তবে আপনি আমার কথা রেখেছেন আপনার মতো করে, যেটা ধরে ফেলার সাধ্য আমার ছিল না। কিন্তু কি করে বুঝে ফেললাম আপনিই ছিলেন বলুন তো? আমার পঞ্চম ইন্দ্রিয় এতটা নিশ্চিন্ত কিভাবে হলো? এতটা হৃদয় ব্যাকুল কেন হলো? আমার অভিমান তো সব পুড়ে ছাই হলো আপনার অনলে দগ্ধ হয়ে। অথচ বাইরে দেখুন বর্ষণের আভাস। একটাবার এলেন না কেন সামনে? এই আফারে কি ভূতে জেনে ধরছেনি? এই আফা, এই যে শুনছেন নি? কি তখন থেকে ঘুটুর ঘুটুর কইরা যাইতেছেন? আমার মনে হচ্ছে মেয়েটার মানসিক কোনো সমস্যা হয়েছে আপা। আপনি একটু গিয়ে হাত নাড়া দিন, তাছাড়া পড়ে যাবো তো মেয়েটা। চোখ বুজে নিজস্ব কল্পনায় বিলীন হয়ে যাওয়া খেয়া। কেন আসলেন না একটাবার সামনে? এই আকাঙ্ক্ষায় প্রকাশ করার পরপরই হাতের শক্ত ঝাঁকুনি খায়। কপালে স্পষ্ট হয়ে মৃদু ভাঁজ রেখা। বন্ধ চোখ দই ঝাঁকুনি সেই উৎস খুঁজতেই খুলে ফেলে সাথে সাথে। বিস্ময়কর চাহনি, একজনে নয়, দুজনে নয়, গোটা 6-7 জন মানুষের একই রকম চাহনি নিজের দিকে নিবদ্ধ দেখে খেয়া স্তম্ভিত হয় কিছুটা। নির্নিমেষ পলকে সবার মুখভঙ্গির দিকে তাকিয়ে থাকে। আপনাকে সেই ট্রেন ছাড়ার পর থেকে ডাকা হচ্ছে, এমন কিনারা ঘেঁষে কেউ দাঁড়ায়? সরে আসুন। আপনি কি কানে শুনতে পান না? সামনে দাঁড়ানো এই ভদ্রলোককে খেয়ার নজরে আসে। লোকটার চোখে মুখে যে ভাবটা ফুটে উঠেছে তাতে প্রকাশ পায় সে বধির, কানে শুনতে পায় না। হাতের ইশারা দ্বারা বোঝানোর চেষ্টা করে কথা বলছে। ছোটখাটো জটলার মাঝখান থেকে সে এক লুঙ্গি পরা, কাঁধে গামছা রাখা লোকটা হাতে থাকা বস্তাটা টানতে টানতে দরজার পাশে এসে সম্মুখে দাঁড়ায়। মুখ তুলে বলে, আহারে, গেদি মনে হয় কথাও কইতে পারে না। একসাথে বোবা বধির উপাধি। জবাব খুঁজতে গিয়ে ফিরে আসে খেয়া। দরজা ছেড়ে ভিতরে যেতেই উদ্যত হয়। আগ্রহ নজরে দেখা জনতা অপেক্ষায় রয়েছে তার হতে কোনো বার্তা আসার। কিন্তু নিজের মধ্যে কোনো কথাই সাজিয়ে উঠতে পারে না সে। কিভাবে বলবে, আমি বোবাও নই, বধিরও নই। আমি এখানে কেন সেটা আমি নিজেও জানি না। আমার অস্থির চিত্র জানে, সুতরাং আমাকে ক্ষমা করুন, আমি যাই। খেয়ার বিনা জবাবে ভিতরে চলে যাওয়ার দৃশ্য দেখে ছোটখাটো জটলার মধ্যে গুঞ্জন ওঠে। নিজেদের ধারণা সত্য প্রমাণিত হয় কেউ কেউ আফসোসের বাণী ছড়ে। কইলাম না মাইয়ারে জিনে পাইছে, দেখলেন না? কথা কইতে নিছিল, কিন্তু জিনে বাটায় হাজির হইয়া বাণী কইছে। কথা কও যাইব না, কইলেই ধাক্কা মাইরা নিচে ফালাইয়া দিমু। মরণের ভয় কার না আছে?
উপস্থিত ভদ্রলোক ভ্রুতই বাঁকিয়ে বলেন, এসব কিছু না, মেয়েটার মানসিক সমস্যা আছে তাই এমন করছে, সাইকোলজিক্যাল ইস্যু। সাইকেল মাইকেল কিছুই না, কবিরাজের জাটা দিয়ে সব কিছু ঠিক করা হয়ে যাইব। ধীর পায়ে নিজ কামরায় এসে উপস্থিত হয় খেয়া। নিজেদের ছিটের দিকে এগিয়ে যেতেই আরও কয়েক জোড়া প্রশ্নবিদ্ধ চোখের দিকে নজর পড়ে তাদেরও কৌতূহল মিশ্রিত মুখভঙ্গি। বাতাসের দমকে এলোমেলো চুল আর এলোমেলো মন সব কিছু মিলে বিধ্বস্ত লাগছে খেয়াকে। নিজেকে পৃথিবীর নবম আশ্চর্যের বস্তু মনে হচ্ছে। সবই দেখামাত্র হাঁ করে তাকিয়ে আছে। এভাবে চলতে থাকলে তো নিশ্চয়ই গ্রিনেস ওয়ার্ল্ড বুকে নাম উঠবে। এসব কি শুরু হয়েছে আমাদের সাথে? আমার মন তো কু ডাকছে। আমরা আজ যে রাবার বাগানটায় গিয়েছিলাম সেখানে নিশ্চিত কোনো কিছু খারাপ ছিল। এমনটা মনে হচ্ছে কেন? তিশার প্রশ্নে শৈলী সিট ছেড়ে উঠে দাঁড়ে। নিজের যুক্তি খণ্ডন করতে বেশ সিরিয়াস মুখভঙ্গি করে। চোখে মুখে ফুটে ওঠে কিছুটা আতঙ্ক। কণ্ঠ নিচু করে বলে, সেই বাগানটার উঁচু উঁচু গাছগুলো হচ্ছে মূল কালফ্রেট। লম্বা গাছেই ভূতটুতরা বাসা বাঁধে। আমার মনে হয় রাবার গাছের কিছু খারাপ ভূত আমাদের সঙ্গ নিয়েছে। সুন্দরী মেয়েদের দেখে ক্যারেক্টারলেস হয়ে পড়েছে একদম। ভূতেরাও ক্যারেক্টারলেস হয়? তো হয় না? আমার নানুমণি ছোটবেলায় বলতো, সুন্দরী মেয়ে দেখলে ভূতেরা জিনেরা উঠিয়ে নিয়ে যায় তাদের দেশে, নিজেদেরকে মানুষের মধ্যে স্থাপন করে ঘুরে বেড়ায়। আই ফিল লাইক দে আর কাউন্টিং অন রাফ অ্যান্ড খেয়া। শৈলীর ভ্রান্ত যুক্তি মনে প্রাণে বিশ্বাস করে নেয় তিশা। বর্ত চোখে তাকায় খেয়া আর রাফার দিকে। তারও মন বলছে ক্যারেক্টারলেস দুটো ভূত এসে দুজনকে ধরেছে, কিন্তু কপাল ঈষৎ ভাঁজে টেনে বলে, সবই ঠিক আছে, কিন্তু আমরা কি সুন্দরী নই? ওদের দুজনকে ধরলো, আমাদের কেন ধরলো না? আমাদের কি পছন্দ হয়নি? বোকা যুক্তির বোকা প্রশ্ন। কল্প এবার বিরক্ত দৃষ্টি নিক্ষেপ করে তিশা শৈলীর দিকে। এসব আজগবি কথা বন্ধ কর। আর কিছু পেলি না? শেষে ভূতদের চরিত্র নিয়ে টানাটানি করছিস। বোটানিতে পরীর জন্য কি ইচ্ছে মতো গাছে ভূত বসিয়ে দিবি? আমার কথা বিশ্বাস না হলে তুই খেয়াল রাফাকে দেখ। একজন তো রিসোর্ট থেকে বের হওয়ার পর থেকেই মন ব্রত পালন করছে। আই থিঙ্ক ভূতেরা ওকে দিয়ে মনে মনে মন্ত্র পাঠ করাচ্ছে। কথা বলা বারণ। আরেকজন তো এক কামরা থেকে আরেক কামরায় ছুটছে। এটাকে দিয়ে মনে হয় ভূতেরা আর্মিদের মতো প্যারেড গ্রাউন্ড করাচ্ছে। আর্মি? আবার আর্মি? এতগুলো ভিত্তিহীন শব্দের মাঝে শৈলী হতে উচ্চারিত আর্মি শব্দটা খেয়ার ভালো লাগে, বেশ ভালো লাগে। এই কঠিন শব্দটা হুট করে তার ভালো লাগার কারণ হয়ে দাঁড়িয়েছে। মনটাও ধীরে ধীরে কেমন শরমহীন হয়ে উঠছে তারই সাথে। খেয়ার রাফার পাশে সিটটায় বসে গা এলিয়ে দেয়, চোখ বন্ধ করে গভীর নিঃশ্বাস টেনে ছাড়ে। এই কয়টা মুহূর্ত যেন ম্যাজিকের মতো কাটলো। জীবনের প্রথম সে নিজেকে আবিষ্কার করলো এক ছন্নছাড়া কিংবা বেপরোয়া কায়া হিসেবে। আচ্ছা, কোনো কিছুর প্রতি ভালো লাগা তৈরি হলে কি হাজার কঠিন জিনিসকে পরোয়া করতে ভয় লাগে না? ভয় লাগে না সামনে আসা বাধা বিপত্তিকেও? ওকে বল এইসব ভণ্ডামি বন্ধ করতে। ওর সাথে থাকলে ভূতের বাবাও কাছে ভিড়বে না। মেকআপে আবৃত মুখটা দেখেই ভয় পালাবে। রাফা থমথমে গলায় বলা কথাই খেয়া মৃদু হাসে, কোনো প্রত্যুত্তর করে না। শৈলী বোধহয় টেনে ঝনঝন শব্দে কথাটা শুনতে পায় না। মেকআপ নিয়ে খোটা এই বিষয়টা সে হজম করতে পারে না। শুনলে হয়তো অভিমানে নাকমুখ ফুলিয়ে বসে থাকতো। জানালা বন্ধ, বাইরে বাতাস কমেছে কিনা কে জানে। চলন্ত ট্রেন তার আপন গতিতে ছুটছে, কোনো থামাথেমি নেই। খেয়ার অনুভবে আসে সে কারোর থেকে অনেক দূরে চলে যাচ্ছে, অনেক দূরে। জীবনের এ পর্যায়ে এসে সে বোধহয় দূরত্বটাকে গভীরভাবে উপলব্ধি করতে সক্ষম হয়। এই যে ছেলেটা আসার সময় স্টেশনে বিনিময় করা কপত কতপি নাই। আচ্ছা, ওই মেয়েটার মতো খেয়ারও কি সূক্ষ্ম মন খারাপ হচ্ছে? গভীর রাতে আকাশে মেঘের ভিড়, প্রলয়ঙ্কারী বাতাসে দাপট কমেছে ইলশে গুঁড়ি বৃষ্টির মাঝে। দাপুটে পায়ের গতি নিয়ে একদল দেশরক্ষক সৈন্য এগিয়ে যাচ্ছে জঙ্গল ভেদ করে সীমান্তের কাছে। নিস্তব্ধতায় ঢেকে আছে জৈন্তপুর গ্রাম। ঝিঝি পোকা ডাক আর দূর হতে নদীর ভেসে আসা কলতন ছাড়া কোনো শব্দ নেই। কিন্তু এই নিস্তব্ধতার অপর পৃষ্ঠে চলছে এক ভয়ঙ্কর প্রস্তুতি। তা হয়তো এখানকার অনেকেই জেনেও জানে না। মেজর মাহাদীপ তার চোখ ও সেনাতে নিয়ে পাহারাদের
পাহাড়ের গা ঘেঁষে অবস্থান নেই আজকের শিকারী জৈন্তাপুরের মুখোশধারী বড় গোষ্ঠী, যাদের দৈত্যরূপ এতদিন সবাইকে চোখে ধুলো দিয়ে পেরিয়েছে, কঠিন মস্তিষ্কে কাজে লাগে রাজত্ব করছে বিশাল কারবারের। মাহাদ্বীপের নির্ঘুম কয়েক রাতের পরিকল্পনা, হাড়ভাঙ্গা পরিশ্রমের পর এই চক্র নিয়ে আলাদাভাবে নিজেদের সাথে বোঝাপড়া করা, উপর মহলে কিছু ব্যক্তিবর্গের কাছে চক্ষুশূল হয়ে ওঠা, সব কিছুই জড়িয়ে আছে তার সাথে। অর্ধভেজা সাতটা তার সুঠাম শরীরে লেগে আছে, বাম হাতের তালুর উপরিপৃষ্ঠে রঞ্জিত লম্বা কাটা দাগ, বৃষ্টির পানির কণা পরে সেই ক্ষতটাকে আরও কাঁচা করে তুলেছে। কিন্তু সেদিকে ভ্রুক্ষেপ করে কি? একজন সেনা কর্মকর্তার কাছে এগুলো নিতান্তই পিঁপড়ে ছোঁয়া। শাবকীয় দৃষ্টি মেলে চারপাশটার পর্যবেক্ষণ করে মাহাদীপ কোমরে গুজে রাখা পিস্তল বের করে সংযত কণ্ঠে বলে, এভরিওয়ান টেক ইউর পজিশন। লেফটেন্যান্ট তানজিব হাতের ইশারায় দুভাগ হয়ে যাওয়া নির্দেশ দেয় পিছনে থাকা সৈন্যদের। সৈন্যরা যে যার পজিশনে অবস্থান নেয়। গুড়গুড়ে বৃষ্টিতে মাটি কর্দমাক্ত হওয়ায় বুটের শব্দ হয় ক্ষীণ, গাড়ির ইঞ্জিনের শব্দ স্পষ্ট। দুটো জিপ এসে থামি কাঁটাতারে বেড়ার নিকটে। ভিতরে মানুষের অবস্থান। পিছন জিপ হতে দুজন অস্ত্রধারী ব্যক্তি এসে সামনে সুরক্ষার জন্য দাঁড়ায়। চারপাশে সূক্ষ্ম নজরাদি শেষে হাত দ্বারা ইশারা করে বেরিয়ে আসতে দুটো জিপ হতে কয়েকজন বের হয়ে আসে, হাতে বড় বড় তিনটে সুটকেস, দুটো কন্টেনার। সীমান্তের অপর পাশ হতে এগিয়ে এসে কাঁটাতারের সামনে দাঁড়ায় পাঁচজনের একটা দল, হাত জুড়ে তাদের মালামাল, মুখে বাঁধা মুখোশ। মাহাদীপ আক্রমণের নির্দেশ দেওয়া মুহূর্তেই থেমে যায়, উঁচিয়ে রাখা হাত নামিয়ে ফেলে সাথে সাথে। লেফটেন্যান্ট তানজিব এক পা এগোনোর আগে মাহাদীপের কঠিন স্বর ভেসে আসে, নো নো, ব্যাক ব্যাক। তানজিব সহ সৈন্যরা পিছিয়ে আসে। মাহাদীপ কোনো বাক্য ব্যয় না করে সরাসরি হাত দিয়ে ইশারা করে দেখায় ড্রোনের দিকে। ড্রোন উঠছে, তার মানে ক্যামেরা সেট করা এবং কেউ সেটা নিয়ন্ত্রণ করছে অন্তরালে থেকে। জটিল পরিস্থিতি মাহাদীপের কপালে ভাঁজ পড়ে। তার পরিকল্পনার উপরে আরও এক ধাপ কেউ চাল চেলেছে। এখন সরাসরি মোকাবেলা করা ছাড়া উপায় নেই। সোলজার্স গেট রেডি, নাও ইজ দ্য টাইম টু ফায়ার ডিরেক্টলি। মাহাদীপের নির্দেশ দেওয়া মুহূর্তেই অপর পক্ষ হতে গুলি বর্ষণ শুরু হয়ে যায়। সেনাবাহিনীদের অস্তিত্ব তারা খুব সহজেই ধরে ফেলেছে। একের পর এক তাদের নিশানা করে ছুটতে থাকে গুলি। সৈন্যদল ছত্রভঙ্গ হয়ে যায় যে যার নিজস্ব অবস্থান নিয়ে। পাহাড়ের কোল ঘেঁষে পাল্টা ছুটতে থাকে গুলি। তানজিব বিপর্যস্ত পরিস্থিতিতেও উপায়ন্তর পায় না। জীবনে পরোয়া না করে সে ট্র্যাকল করতে করতে এগিয়ে যায় সামনে। পিছনে পথ বন্ধ। মেজর মাহাদীপকে এই মুহূর্তে সুযোগ না করে দিলে সবকিছু হাত হতে বের হয়ে যাবে। বুকের ভিতর অদম্য সাহস নেই। দক্ষ হাতে রাইফেল হতে গুলি ছুটতে থাকে। স্যাটেলাইট ফোন পন্থা অবলম্বন করে বিশেষ জায়গা থেকে নির্দেশ আসে। কালো মুখোশ পরা ব্যক্তিটা দুজন লেফটেন্যান্ট তানজিবকে প্রতিহত করার নির্দেশ দিয়ে জায়গা ছেড়ে দেয়। মাহাদীপ তানজিবের বের করে দেওয়া পথে পা বাড়ানো মুহূর্তে দীর্ঘ নিঃশ্বাস টানে। মস্তিষ্কে কষে রাখা সব প্ল্যান পরিবর্তন করে ফেলে। পরিস্থিতি হাতের বাইরে। পিছনগামী দুজন সৈন্যকে বের করে দেওয়ার পথে এগিয়ে দিয়ে সে হটে যায় অন্য রাস্তায়। সেকেন্ড লেফটেন্যান্ট মাহিনের সরাসরি গুলিতে ড্রোন গুড়িয়ে পড়তেই মাহাদীপ সহ তিনজন সৈন্য একই তালে আক্রমণ করে কালোবাজারি মূলহোতা আমজাদকে। আমজাদের হাতে থাকা দুটো সুটকেস ছিটকে পড়ে মাটির গর্তে। বুকের ভিতর এফর হয়ে বের হয় গুলি। মাহাদীপ মাহিনকে কন্টেনার আর সুটকেস উদ্ধার করার নির্দেশ দিয়ে জিপের আড়ালে চলে যায়। জিপের অপর পাশ হতে গুলি ছোড়া জনির দিকে গিয়ে সরাসরি দাঁড়ায়। তার পদাচরণ এতটাই কৌশলী হয় যে জনির মস্তিষ্ক তা অনুধাবন করার সময়টুকু পায় না। 1 ইঞ্চি দূরত্ব বজায় রেখে জনির মাথা বরাবর গুলি ছড়ে মাহাদীপ। হাত থেকে পিস্তল পড়ে যায়। মাথা গলে মাটির উপর পড়তেই বাকি মুখোশধারীদের মনোযোগ বিঘ্ন ঘটে। মাহাদীপকে তাক করে গুলি ছুড়েই দুজন পিছু হটে পালিয়ে যায়। তাদের অনুসরণ করে দৌড়ানোর সময় মাহাদীপের চোখ স্থির হয়ে যায়। গুলিবদ্ধ
তানজিবের সিক্ত মাটিতে অসহনীয় যন্ত্রণায় কাতরানোর সাথে একজন সৈন্যের নিতদেহের দৃশ্য তার পায়ের গতি কমিয়ে দেয়। ঠিক সেই মুহূর্তে একটা জিপে 4 জনের দল উঠে জোর স্পিডে গর্জন তুলে কেটে যায়। মাহাদীপের দৌরত্ব চিন্তা তাকে তার কাজ হতে খানিকটা বিঘ্নিত করে। হাতছাড়া হয়ে যায় জিপটা, কিন্তু চোখের পলকে সেখানে একজন পরিচিত মানুষের অবয়ই তার দুর্ভেদ্য দৃষ্টিকোঠায় বন্দী হয়। হাতের পেশি হয়ে ওঠে কঠোর। নির্ঘুম রাত পার করা চোখ রক্ত লালে পরিণত হয়। সেনাবাহিনীর রুদ্ধশ্বাস অভিযানে সিলেটের জৈন্তাপুরের সীমান্তবর্তী এলাকা হতে উদ্ধার করা হয়েছে সাথে 4 কোটি নগদ অর্থ, বৈদেশিক মুদ্রা এবং সিনথেটিক ড্রাগস। এছাড়াও উদ্ধারকৃত কন্টেনার হতে উদ্ধার করা হয়েছে একজনের লাশ, যার নেই কোনো দৈহিক কাঠামো। নির্মমভাবে করা হয়েছে কয়েক টুকরো। আমরা সরাসরি টিভির দিকে রিমোটটা সজোরে ঢিল ছুঁড়ে উঠে দাঁড়ায় মজনু শেখ। সামনে থাকা মদের বোতলগুলো এক একে ফুলরে আচার মেরে রাগ নিবারণ করার চেষ্টা করে। সামনে সোফায় 7 জন মানুষ চুপ করে বসে তা হজম করতে থাকে।